ক্ষমতা দেখুন, প্রিন্সিপাল পালাচ্ছে, লজ্জা 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 নেই। কি আছে সন্দীপে, কি আছে ডাক্তার সন্দীপ ঘোষে, যার ভিডিওটা আমরা দেখিয়ে শুরু করলাম 11ই অক্টোবর 2021। আমরাই সম্প্রচার করেছিলাম। তৎকালীন ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল পদে আসীন সেই মানুষটি দৌড়ে পালিয়েছিলেন কারোর থেকে বাঁচার জন্য। সে দৃশ্যটি দিয়ে আজকে বাংলা বার্তা শুরু করলাম এবং এই প্রশ্নটা রাখছি যে কি আছে সন্দীপে বা কি আছে সন্দীপ ঘোষে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মরিয়া। আসবো বিশ্লেষণে, আসবো তথ্য দিয়ে। তার আগে বলি, গতকাল দেখছিলাম ঘণ্টাখানেক সঙ্গী সুমন এবিপি আনন্দের, সেখানে বক্তাদের মধ্যে অনেকের মধ্যে ছিলেন কৌস্তব বাগচি। তিনি শটান একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, একটু চমকে উঠলাম। কি আবার সন্দীপ ঘোষের পাওয়ারে উৎসটা কি, যে সন্দীপ ঘোষের উপর মমতা বন্দ্যোপাধ্যায় এত অনাচারের পর, এত মানুষ ক্ষুব্ধ হওয়ার পর, লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ হওয়ার পর, ডাক্তাররা খেপে যাওয়ার পরও যে সেই সন্দীপ ঘোষের পাওয়ারের উৎসটা কি। কৌস্তব প্রশ্ন করলেন, এই সন্দীপ ঘোষ কি রঞ্জিতবাবুর ভাইপো? কে রঞ্জিতবাবু তাও তো আমি জানি না, কিন্তু প্রশ্নটা করলেন কৌস্তব বাগচি। জানি না তার কাছে কিছু তথ্য আছে কিনা, কিন্তু পাওয়ারের উৎসটা কি, ক্ষমতার উৎসটা কি? মানে সন্দীপ ঘোষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত 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 রিজিড কেন? যেখানে দাঁড়িয়ে একটা মানুষ, এক ডাক্তার কন্যার অত্যন্ত মর্মবেদনার মৃত্যুর পর, যেখানে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া উচিত ছিল স্বতঃপ্রণোদিত হয়ে, ছাত্র সমাজের আন্দোলনের জন্য নয়, ডাক্তারদের আন্দোলনের জন্য নয়, বিবেকের তাড়নায় যে 31 বছরের কন্যা আমার ঘরেরও কন্যা হতে পারত। তার অপরাধ ছিল যে তিনি ডাক্তার হতে চেয়েছিলেন, আর শেষ পর্যন্ত ডাক্তার হতে চেয়েছিলেন বলে তাকে জীবন থেকে হারিয়ে যেতে হলো। আর শেষ পর্যন্ত সেই কলেজের প্রিন্সিপাল তিনি গিয়ে টালা থানায় পরিষ্কারভাবে অভিযোগ দায়ের করলেন না, আনন্যাচারাল ডেথ বলে চিহ্নিত করলেন। তারপরেও সেই সন্দীপ ঘোষ পাওয়ারে থাকেন কি করে? এবং সেই সন্দীপ ঘোষ যখন রিজাইন করছেন, একটু ভালো করে খেয়াল করে দেখুন, বলছেন যে আমি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি। তারপর এ রাজ্যের মুখ্যমন্ত্রী নাটক গিয়ে একটা অভিনয় করে বললেন যে না না, ওকে অন্য জায়গায় দেবো। এবং ঠিক 4 থেকে 5 ঘন্টার মধ্যে তিনি রিইনস্টেটেড হলেন কোথায়? চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল। এবং তারপর স্বাভাবিকভাবে সেখানকার ডাক্তাররা খেপে উঠলেন, পরিষ্কারভাবে বললেন এখানে জয়েন করতে দেবো না। গেটে তালা পড়লো, ঘরে তালা পড়লো। এবং এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পাঠিয়েছিলেন জাভেদ খান মন্ত্রীকে, পাঠিয়েছিলেন রোগী কল্যাণ সমিতির সেই বিখ্যাত বলুন কুখ্যাত বলুন স্বর্ণকমল সাহাকে, গিয়ে তারা গো ব্যাক স্লোগান খেলেন এবং শেষ পর্যন্ত তারা খেয়ে তারাও পালিয়ে এলেন। আমি খালি ভাবছিলাম, দেখুন এই সন্দীপ ঘোষকে ওখানে বসানোর কী দরকার ছিল? ইজিলি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পারতেন যে ঠিক আছে, তোমাকে নিয়ে এত বিতর্ক, তুমি কম্পালসারি ওয়েটিং বা তুমি চুপচাপ স্বাস্থ্য ভবনে বসে থাকো, মিটে যেত সমস্যা। তাও এত রিজিড হলেন কেন? আমি এর আগের দিনও বিশ্লেষণ করেছি সংক্ষেপে যে 3টে কারণ মনে হয়, মানে 2টো কারণের কথা বলেছি, আমার এখন মনে হচ্ছে 3টে কারণ আছে। একটা হচ্ছে এই সন্দীপ ঘোষের পেছনে আছে ভাইপোর ওই নেক্সাস, ডাক্তার রায়, ডাক্তার পাল, সব অনেক আছেন, একটা নেক্সাস আছে। তার ফলে হি ইজ আ ফান্ড রেজার কেউ কেউ বলছেন। দ্বিতীয় কারণ। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বলেছি আমার লোককে তুমি ট্রান্সফার করিয়ে দেবে। আমি 3বার ওকে ফিরিয়ে এনেছি, আবার তোমাদের দাবিতে আমি সরলাম। আমি কোথায় রাখবো সেটা আমার দায়িত্ব, আমার প্রোডাক্ট আমি কোথায় কোন বাজারে বেচবো সেটা তোমরা বলার কি? ঠিক এই ভাষায় কথা বলেছেন, কিছুটা এই ভাষায় কথা বলেছেন সৌগত রায়। সৌগত রায় তিনি সাংসদ, তিনি 4বারের নির্বাচিত সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট। তিনি বলেছেন ওকে দাবি উঠেছিল সরিয়ে দেওয়া হয়েছে, কোথায় প্লেসমেন্ট হবে ওরা বলার কে? আলটিমেটলি ডাক্তার সমাজ, ছাত্র সমাজ যারা প্রতিবাদ করছেন তারা ভেবে দেখুন, এটাই হচ্ছে বর্তমান শাসক দলের অ্যাটিচিউড, যে আমি সন্দীপ ঘোষকে কোথায় রাখবো সেটা তোমরা বলার কে? তো বেশ, তোমরা বলার কে এবার বুঝছে কোনো মেডিকেল কলেজ হসপিটাল তাকে অধ্যক্ষ হিসেবে মানবে না। পরিস্থিতি সেই দিকে চলে গেছে এবং তার মধ্যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের রায় দিয়ে দিল। কি মুখটা পুড়লো সরকারের, একটু ভালো করে ভাবুন তো বিশ্লেষণটা। কলকাতা হাইকোর্টের রায় যারা পড়েনি তারা বলতে পারবেন না, মানে প্রত্যেকটা অবজারভেশন, প্রত্যেকটা বক্তব্য একদম সঠিক, যথার্থ, 100% ঠিক। যেখানে কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছেন যে যে হসপিটাল কর্তৃপক্ষের এ তো ঠিক, অ্যাটিচিউড তো ঠিক ছিল না। পুলিশকে তীব্র ভৎসনার মধ্যে ফেলেছেন কলকাতা হাইকোর্ট, যে তারা কেন আনন্যাচারাল ডেথ লিখেছেন, যেটা দেখেই মনে হচ্ছে খুন, সেটাকে আনন্যাচারাল ডেথ কে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন? সন্দীপ ঘোষের কোনো রেসপন্সিবিলিটি নেই। সেই সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাচ্ছেন, প্রোটেক্ট করছেন, প্রোটেকশন দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে একটা ট্রোল হচ্ছে, সত্যি মিথ্যা জানি না, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই ফলস পায়ে প্লাস্টারটা হয়েছিল না 2021, সেই সন্দীপ ঘোষকে দিয়ে করানো হয়েছিল। সত্যি মিথ্যা জানি না, কিন্তু হচ্ছে, আলোচনা চলছে। একজন এক ধরনের মন্তব্য করছেন, কিন্তু একজন মানুষের জন্য আমার মুখ পুড়ছে। আমি সরকারের প্রশাসক, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী, আমি বেইজ্জত হচ্ছি, আমার বিরুদ্ধে মিছিল বেরোচ্ছে, আমার বিরুদ্ধে যারা আমার পক্ষের লোক ছিল একটা সময় আমার হয়ে কথা বলেছেন তারা পর্যন্ত এই ঘটনার প্রতিবাদ করছে। সেই সময় দাঁড়িয়ে
আমি সেই লোকটাকে বাঁচানোর এত চেষ্টা করছি কেন, ওয়াই? আমি বলছি 3টে কারণ বলেছিলাম না, সব থেকে বড় কারণ এই সন্দীপ ঘোষ শুধু নিজে আর্থিক তছরূপ করেননি নয়, যার বিরুদ্ধে এত অভিযোগ হয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও তছরূপ করেছেন। কয়েক হাজার কোটি টাকার স্বাস্থ্য দপ্তরের স্ক্যামের তথ্য ভাণ্ডার বোধহয় এর হাতে আছেন, এবং একে দিয়ে এমন কিছু বেআইনি কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, হতে পারে সেটা ইনক্লুডিং ওই ফলস পায়ের প্লাস্টারও, যে একে চটাতে সাহস করছেন। ইনি এই রেজিগনেশন অ্যাকসেপ্ট করলে পাছে মুখ খুলছেন। আমি বলছি ডাক্তার সমাজও মুখ খুলছেন। ডাক্তার অভিজিৎ চৌধুরীকে মনে আছে, লিভার ফাউন্ডেশনের, যাকে তৃণমূলপন্থী মমতাপন্থী একজন ডাক্তার হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছিল। আমার ভালো লাগতো না সেই চিহ্নিতকরণ, কারণ তিনি এত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলতেন। তিনি দেখলাম এবিপি আনন্দে বসে প্রচণ্ড তীব্র সমালোচনা করছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বাইটও দিচ্ছেন। তো বুঝলাম যে শেষ পর্যন্ত এই ডাক্তার সমাজও সন্দীপ ঘোষের এই রিইনস্টেটমেন্টটা পছন্দ করছেন না। কিন্তু আমার বারবার আবারও প্রশ্নে আসছি যে সন্দীপ ঘোষের পেছনে রহস্যটা কি? অনেকগুলো কারণ। ভাইপোর নিজের লোক, এই সন্দীপ ঘোষ একটা ইগোর ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়, এই সন্দীপ ঘোষ ফান্ড রেজার, এই সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত তিনি অনেক আমার মাইনাস পয়েন্ট জানেন, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ান ম্যান কমিশন করে করোনার সময় সমস্তকে ধামাচাপা দিয়ে রেখেছিলাম, যে হাজার হাজার কোটি টাকা যেটা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মিশনে এসছে, সেই টাকাটা চৌপাট করার কাহিনী হয়তো এর হাতে আছে। ফলত তাকে আশ্রয় দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি, তাতে আমার মান সম্মান ইজ্জত যা চায় যা। কলকাতা হাইকোর্ট টেনে ছিঁড়ে দিল। দেখুন কলকাতা হাইকোর্টের রায়টা আপনারা পড়েছেন কিনা জানি না। ভাবতে পারেন যে বলছেন কেস ডায়েরি এক্ষুনি দিন, অর্থাৎ 1 মিনিটও সময় নষ্ট করতে চাইছেন না। বলছেন সিবিআইকে এক্ষুনি তদন্তে নামতে হবে। জাস্টিস প্রধান বিচারপতির মতো বেঞ্চ, সেইখানে বসে 6টা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে, তার মধ্যে শুভেন্দু অধিকারী মেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছে, কেন সিবিআই তদন্ত নয়, এবং শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে দিলেন। শুধু নয়, পুরো রায় পুরো পার্টিকুলার পার্টটাকে একদম বললেন যে এক্ষুনি কেস ডায়েরিটা সিবিআই নিক এবং এখন থেকে তদন্ত শুরু করতে হবে। সেই মতো বিকেলবেলা 5:30 নাগাদ সম্ভবত আমরা দেখলাম টালা থানার মধ্যে সিবিআই ঢুকে গেল, সার্টিফাইড কপি এফআইআরে নিয়ে নিল এবং কেস ডায়েরি নিয়ে আজকে রাত্রে সারা রাত হয়তো চর্চা হবে, এবং কাল সকালবেলা 10টার মধ্যে মুরলি স্বীকার করলেন যে তাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারা এসে শেষ পর্যন্ত বাকি যে এভিডেন্স সব নিয়ে যাবে। কিন্তু সেই সব এভিডেন্স পাবে না, এটা নিশ্চিত বিশ্বাস। এটা 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 আপনারাও বুঝতে পারছেন। এই 5-6 দিন নইলে সিবিআই বলেছে না, নইলে সিবিআই রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ রিভিল না করতে পারে তাহলে নইলে সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা ঘটা করে প্রচার করছেন ভাইপোর পত্রিকা এই সময় থেকে শুরু করে অন্যান্য পত্রিকা। সে নইলে সিবিআই এর হলো না, হইলে সিবিআই হয়ে গেল। সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই রায় দিয়ে দিলেন, সিবিআই মাঠে নেমে গেল। আমার ইচ্ছে ছিল দেখার এইবার সিংভি সিব্বালকে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এটা কন্টেস্ট করেন কিনা, কিন্তু এত মুখ পুড়েছে। সিবিআই এর জন্য 300টা কেসে সিবিআই বিরোধিতা করতে কয়েক হাজার নয়, কয়েকশো বা নয়, কয়েক হাজার কোটি টাকা যে সরকার খরচা করে, সেই সরকার নইলে সিবিআই বলে গান ধরেছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও বুঝতে পেরেছেন, প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন, পুলিশকে তীব্র ভৎসনা করেছেন এবং আরজিকর কর্তৃপক্ষকে তীব্র ভৎসনা করেছেন। করবেন না কেন বলুন তো? কলকাতা হাইকোর্টও বুঝতে পারছে এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, সরানোর কোনো না কোনো প্রক্রিয়া হচ্ছে। আমি আপনাদের কাছে আজকে বাংলা বার্তা দর্শকদের বলছি যে ভালো করে ভেবে দেখুন তো, বাড়ি ভাঙার কেসটা জানেন তো, মানে যেখানে প্লেস অফ অকারেন্স 4 তলায় যেখানে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, ঠিক তার পাশের ঘরটাকে ভাঙাতে হাত দিল ওই ডাক্তার সুরিতা পাল, যাকে পাঠিয়েছে। এত দ্রুত ভাঙার পেছনের কারণটা কি? ভালো করে ভাবুন। সিবিআই রায় পেয়েছেন, সিবিআই অর্ডার হয়ে গেছে, সিবিআই যাবে, স্পট ইনভেস্টিগেশন করবে, তার আগেই তার পাশের ঘর আপনি ভেঙে দিচ্ছেন। তাহলে কি এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগটা আসেন? একটু ভালো করে ভেবে দেখুন। যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো একটা হত্যা হলে, খুন হলে কি হয়, পুলিশ থেকেও করে, পুরো এলাকাটা পুরো একদম দড়ি দিয়ে ঘিরে রাখা হয় কি না? ভালো করে ভাবুন। যে কোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটলে আমরা প্রাথমিকভাবে টিভিতে দেখেছি, কাগজে দেখেছি, পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয়, কাউকে ঢুকতে দেওয়া হয় না। প্রত্যেকটা ছোট ছোট চিহ্ন সেখানে এভিডেন্স হিসেবে চিহ্নিত হয়। এখানে কি হলো? আমরা তো অন্তত যতবার টিভির ক্যামেরায় দেখিয়েছি ওই সেমিনার রুম, আমরা দেখিনি জায়গাটাকে ঘিরে রাখা, উল্টে সেখানে মিস্ত্রি ঢুকিয়ে পাশের ঘরটাকে ভাঙা শুরু হয়ে গেছে। এভিডেন্স ট্যাম্পারিং বলবেন না তো কি বলবেন? আচ্ছা, অপরাধীকে আড়াল করার জন্য যে ঘটনা ঘটেছে একটু ভালো করে খেয়াল করেন। আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনাগুলো বলছি, যে মানুষের স্মৃতি তো বড্ড দ্রুত মুছে যায় এই বাংলা 1000 টাকা 2000 টাকার জন্য। মনে করানো দরকার। আচ্ছা বলুন তো, যখন কন্যাটি মারা গেল তখন সেই মৃতদেহ, আমি ডাক্তার অর্চনা মজুমদারের কাছে শুনেছি, সেই মৃতদেহ ঘিরে ওই হসপিটালের কোনো একটা জায়গা ফ্লোরে সেখানে যে রাজনৈতিক বিধায়করা বসছিলেন, কি কারণে বসছিলেন?
তার বাবা মা ছিলেন না, বিধায়করা বসছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বসছিলেন। কেন? একজন মৃতদেহ ঘিরে রাজনৈতিক নেতাদের স্বার্থটা, এটা তো গেলো একটা দিক। দ্বিতীয়ত, যখন মৃতদেহ নিয়ে চৌপাট হলো বিনীত গোয়েলের পুলিশ, এত দ্রুততা কিসের জন্য দরকার ছিল? এই প্রশ্নটা আমার মনে আসছে বারবার বলে বলছি। ভাবুন, আপনারা যারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ যারা এই প্রতিবেদন দেখছেন, আপনারা ভাবুন অত দ্রুততার সঙ্গে ছো মেরে নিয়ে চলে গেল। বাবা মা কাঁদছেন, গতকাল ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছিলাম, বাবা মা কাঁদছে যে আমার মেয়েটাকে ওরা নিয়ে চলে গেল, কোথায় নিয়ে গেল, আমাদের কিছু বলে গেল না। ভাবতে পারছেন? 1.5 ঘন্টা আগে বাড়িতে পৌঁছে গেছে, পরে তো ওর বাবা মাকে প্রায় জোর করে টানতে টানতে নিয়ে গেছে। ভাবতে পারেন এই দ্রুততা কেন? এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য, কাকে কাকে বাঁচানোর জন্য। তৃতীয়ত, দ্রুততার সঙ্গে সৎকার করিয়ে দিতে বাধ্য করা, পরিবারের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সেই রিপোর্ট বেরোচ্ছে, কলকাতা হাইকোর্টের পরিবার গেছে শেষ পর্যন্ত। ধন্যবাদ, অন্তত এই মর্মান্তিক অভিজ্ঞতার পরও সমস্ত সরকারের প্রেশার ক্রিয়েট করার মধ্যেও আপনারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গেছেন এবং কলকাতা হাইকোর্টে গিয়ে আদালতের কাছে প্রেয়ার করেছেন এই পুরো বিষয়টা। এটাই তো দরকার ছিল এই সময় দাঁড়িয়ে। আচ্ছা বলুন তো, পুলিশের তরফ থেকে একদম, সেই পরিবারটা, একটা সুবর্ণ গোস্বামী সেই বক্তব্য শুনিয়েছি, পুলিশের তরফ থেকে বলেছে একটা সমঝোতা করে নিন, টাকার অফার করা হচ্ছে। তার মা বলেছেন, ডাক্তার সুবর্ণ গোস্বামী কথা কোট করছি, গতকাল বলেছেন, বর্ধমানে উপস্বাস্থ্য অধিকর্তা, তো তিনি বলেছেন। তো তাহলে তার বিচার হবে না কেন? সেই পুলিশকে আইডেন্টিফাই করা হবে না কেন? তার মার কথা শুনে তাকে আইডেন্টিফাই করা হবে না কেন? তাকে ডেকে পাঠানো হবে না কেন? সিবিআই তাকে কাস্টাডিতে নিক, নিয়ে বিচার করুক। এবং যেসব রাজনৈতিক নেতা তার পরিবারের ওপর এখনও প্রেশার ক্রিয়েট করে যাচ্ছেন, স্থানীয় হোক, বাইরের হোক, বিধায়ক হোক, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন ছাড়া তারা করছেন না, তাদেরও সিবিআইয়ের কাস্টাডিতে নেওয়া উচিত। শুধু সঞ্জয় রায়কে সিবিআই কাস্টাডিতে নিলে হবে না। বিনীত গোয়েলের পুলিশ যে ডেড বডি ছো মেনে নিয়ে গিয়েছিলেন, বিনীত গোয়েলকে ইন্টারোগেশনের মধ্যে ফেলা হবে না কেন? প্রশ্নটা করছি আপনাদের কাছে। একই সঙ্গে যে দাবিটা করছি, আমি ছাত্র সমাজের কাছে বলছি, দাবিটা শুধু এখানে হলে হবে না, দাবিটা অনেকগুলো দাবি তোলা দরকার। নাটের গুরুকে পদ থেকে নামাতে হবে। হাত জোর করে বলছি, ডাক্তার, ছাত্র সমাজ, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে বেরিয়ে গিয়ে আপনারা আন্দোলন করছেন, আপনারা পথে বসে রয়েছেন। আপনারা দেখুন কি হয়েছে। লোকাল কাউন্সিলরদের পাঠানো হচ্ছে, অতীন ঘোষকে পাঠানো হচ্ছে, প্রায় হুমকির সুরে তারা ওখানে দাঁড়িয়ে কথা বলছেন, এক্ষুনি ডিউটিতে জয়েন করতে হবে। ভাবভঙ্গিটা একটু ভালো করে খেয়াল করে দেখুন, দেখে নেবো, মানে ওই অনেকটা ডাক্তার সন্দীপ ঘোষের মতো, যেভাবে ছাত্রদের ধমকাতেন, চমকাতেন। কি করেননি সন্দীপ ঘোষ? আমি ইন্টারভিউগুলো শুনছিলাম আর চমকে উঠছিলাম, শিহরিত হচ্ছিলাম। এক বাবা বলছেন, আমার ছেলে 3 বার আত্মহত্যা করতে গেছে ওই লোকটার জন্য। কেউ বলছেন যে জোর করে ফেল করিয়ে দেওয়ার নির্দেশ। রবিবার সেটে বসে একজন সম্ভবত ডাক্তার অভিজিৎ চৌধুরী বলছেন, তার পরিচিত কোনো একজন ডাক্তারবাবু, তিনি বলেছেন আমাকে, সন্দীপ ঘোষ বলেছেন যে এই ছেলেকে ফেল করাতে হবে। আচ্ছা বলুন তো, এগুলো কি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জানতেন না? জানতেন, কিন্তু জেনেও তাকে রেখেছেন। তার পেছনের বৃহত্তর কারণটা, সেই কারণটাই আমি অনেকগুলো কারণ আপনাদের কাছে উল্লেখ করলাম। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্র সমাজ কেন দাবি করবে না? যদি সঞ্জয় রায় ওয়ান অফ দ্য অ্যাকিউজড হয়, যে সিভিক ভলেন্টিয়ার, তাহলে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ছায়ায় তার তো শ্রীবৃদ্ধি হয়েছে। এসআই, সাব ইন্সপেক্টর পুলিশের গাড়ি ব্যবহার করতেন, তিনি তেল ব্যবহার করতেন, পুলিশ ব্যারাকে থাকতেন, সিভিক ভলেন্টিয়ার থাকার কোনো ক্ষমতা নেই। তাহলে এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ব্যান্ড করা হবে না কেন? কেন শান্তনু বিশ্বাস, সিনহা বিশ্বাসকে ইন্টারোগেট করা হবে না? কেন বিনীত গোয়েলকে তার পুলিশ, টালা থানার পুলিশ, কিভাবে আনন্যাচারাল ডেথ, যেটা কলকাতা হাইকোর্ট বলেছে যে কি বেওয়ারিশ লাশ নাকি, যে ফুটপাতে মারা গেছে, একটা আনন্যাচারাল ডেথ বলে চালাচ্ছেন, যেখানে খুন বলে দেখা যাচ্ছে পরিষ্কার, কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে। তাহলে বিনীত গোয়েল, তার পুলিশ, ওই টালা থানার পুলিশ এবং বিনীত গোয়েলকে কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? আমি বলছি, প্রশ্নগুলো করছি, দাবিগুলো করছি। এভিডেন্স ট্যাম্পারিং তো যা করার করেই দিয়েছেন, সবই শেষ করে দিয়েছেন। সিবিআই খুব বেশি কিছু করতে পারবে না, ছাত্র সমাজ বুঝতে পারছে। তারা তাদের বক্তব্যে বলছেন যে খুব বেশি কিছু করতে পারবেন না মনে হচ্ছে। যা সরানোর, যা লোপাট করা, কারণ লোপাটের ইতিহাস তো বাংলার মানুষ জানে, আপনারা তো জানেন। এই বিনীত গোয়েল কামদুনি কাণ্ডের সময় তার ভূমিকা কী ছিল? আজকে কামদুনি কাণ্ড ঘটেছে কোন সালে? 2013 সালে। 11 বছর চলে গেছে, অপরাধীরা রাস্তায় ঘুরছেন। আর যারা লড়াইটা দিয়েছেন, মৌসুমী, টুম্পা, কোয়াল, প্রদীপ মুখোপাধ্যায়, তারা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার চেষ্টা করছেন যাতে বিচারটা শেষ পর্যন্ত যে চলে গেছে তার জন্য হওয়া উচিত। মনে করে দেখুন তো, সারদা তদন্তের সময় কী ভূমিকা ছিল রাজীব কুমার, কী ভূমিকা ছিল অর্ণব ঘোষের? তথ্য লোপাট করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনটাকে তথ্য লোপাট করার জন্য অত্যন্ত পারদর্শী করেছেন। আর এক শ্রেণীর পুলিশ অফিসার, আমি সবাইকে বলছি না, এই বিনীত গোয়েল, এই আকাশ মাঙ্গারিয়া, এই শান্তনু বিশ্বাস, এই রাজীব কুমার, এই অর্ণব ঘোষকে দিয়ে এইসব কীর্তিগুলো দিনের পর দিন করে বেড়ান। এটা ছাত্র সমাজকে বুঝতে হবে। ফলে নাটের যিনি গুরু, তাঁর রেজিগনেশনটাকে এনশিওর করতে হবে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি,
নাটের গুরুর রেজিগনেশনটাকে এনশিওর করতে হবে। চলুন না নবান্নে চলুন, আমি বলছি নবান্নতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বলুন, আপনারা যাবেন শুনছি বলে বলছি, আপনারা যদি যান সমস্ত রাজনৈতিক পতাকা ছেড়ে দিয়ে সমস্ত রাজনৈতিক দলের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নবান্ন গিয়ে দিন রাত এক করে বসে থাকতে হবে যতক্ষণ না এ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, রাত্রিবেলা রাত জাগবেন আমাদের মা বোন দিদিরা, পুরুষ মানুষ সহ যাবেন। এই রাত আমাদের অসামান্য একটা স্লোগান দিয়ে একটা লড়াইয়ের জায়গা তারা তৈরি করছেন, সেটাকে ব্যঙ্গ করেছেন কুৎসিতভাবে। কুণাল ঘোষ বলেছেন নাটক করার দরকার নেই। আসলে কুণাল ঘোষের বক্তব্য না, ওটা ভাইপোর বক্তব্য। কুণালকে দিয়ে বলেছেন কুণাল বলো তো, আলটিমেটলি যারা মা বোনেরা আজকে রাত জাগছেন, যারা প্রতিবাদে সামিল হচ্ছেন, এই শাসক দল, এই তৃণমূল কংগ্রেস, এই পিসি ভাইপোর টিম তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। নবান্ন গেলেও ব্যঙ্গ বিদ্রুপ করবেন, কিন্তু আমি বিশ্বাস করি বাংলা একটা জাগরণ দরকার। বাংলাদেশ যদি জাগতে পারে, এই কলকাতা কেন জাগতে পারে না, এই বাংলা কেন জাগতে পারে না? কেন নবান্ন থেকে ওই ভদ্রমহিলা, আমি বলছি ওই ভদ্রমহিলাকে স্বাস্থ্যমন্ত্রক থেকে এবং অবশ্যই পুলিশ মন্ত্রক থেকে রিজাইন করতে হবে। আজকের এই প্রতিবেদন শেষ করবো অবশ্যই। শেষ পর্যন্ত অপর্ণা সেন নেমেছেন, তিনি গেছেন, তিনি মিছিলে হাঁটবেন বলেও হাঁটেননি, তিনি আন্দোলনকারীদের সামনে গেছেন, গিয়ে সেখানে কথা বলেছেন, বলে আমি সলিডারিটি 100% জানানোর জন্য এসেছি বলেছেন, কিন্তু বলেছেন কারোর প্রশ্ন নেব না, আমার শরীরটা খুব খারাপ। ঠিক বলতে পারেন, তিনি বক্তব্য রেখেছেন, আমরা টিভি টেলিকাস্ট দেখছিলাম। কিন্তু ঠিক সেই সময় যখন অপর্ণা সেন বক্তব্য শেষ করলেন, তার ঠিক পরেই তার পাশেই প্রায় দাঁড়িয়েছিলেন পল্লব কীর্তনিয়া। তিনিও ডাক্তার, 12 বছর মেডিকেল কলেজে ডাক্তারি করেছেন। তিনি বলতে উঠলেন এবং দু একটা কথা বলতেও গিয়ে বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সরে যাওয়া উচিত। যেই বললেন অপর্ণা সেন যে কারণে এখানে অধ্যক্ষের অপসারণের কথা উঠেছিল, নৈতিকতার দাবি তুলে তাকে সরানোর কথা বলা হয়েছিল, ঠিক সেই একই কারণে এই যে নিরাপত্তাহীনতার ঘটনাটা ঘটেছে, ঠিক সেই একই কারণে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সরে যাওয়া উচিত। এবং অধ্যক্ষ না সরলে তাকে যেরকম অপসারণের কথা বলা হয়েছিল, উনি যদি না সরেন তাহলে তাকে সরিয়ে দেওয়া উচিত। এই দাবি নাগরিক সমাজ তুলুক। উঠে গিয়ে শটান গাড়িতে চলে গেলেন। কেন অপনাদি থাকতে পারলেন না? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ কথাটা আপনার প্রেজেন্সে হয়েছে, সেটা স্মৃতিচিহ্ন রাখতে পারলেন না? আপনি মহানায়ক পুরস্কার প্রত্যাশী, বিশ্বাস করি না আপনাকে ব্যক্তিগতভাবে, চিনি, খুব রেসপেক্ট করি আপনার ট্যালেন্টকে। আনন্দবাজার পত্রিকায় আমি যখন চাকরি করি তখন আপনি সানন্দা পত্রিকার দায়িত্বে অনেকবার আপনার কাছে গেছি, কথা হয়েছে, আপনাকে ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি। কিন্তু আপনি এখন আর বুদ্ধিজীবী নন। আজকে কীভাবে গালিগালাজটা খেলেন ওখানে, হ্যাঁ, যখন গিয়ে পৌঁছেছিলেন ওখানকার মহিলারা চিৎকার করে বলতে শুরু করলো, ওই যে চটি চাটা বুদ্ধিজীবী। অপর্ণা সেনকেও শুনতে হলো। প্রাপ্য, এদের পাওনা, এদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বেড়েছেন। কৌশিক সেন এখন সপরিবারের গতকাল নেমেছেন। আমরা আছি আন্দোলনে, এতদিন ধরে অন্যায়গুলোর প্রতিবাদ করতে মনে হয় না, শুধু সিলেক্টিভ প্রতিবাদী হয়েছেন। আজকে অপর্ণা সেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিয়ে কী বলেছেন, আজকে 72টা আউটপোস্টে জমি নিয়ে একটি শব্দও বলেননি। ফলে মানুষ চটিচাটা বুদ্ধিজীবী বলছেন, শুনতে খারাপ লাগছে, কিন্তু এই ইন্টেলেকচুয়ালদের আর কোনো মূল্য নেই এই বাংলার সমাজে। আমি শুধু ছাত্র সমাজের ওপর আস্থা রাখছি, ভরসা রাখছি, বিশ্বাস রাখছি। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য চলুন নবান্ন। দিন জাগবো, রাত জাগবো, সারা রাত সারা দিন, আনলেস আনটিল শি রিজাইন্স ফ্রম হার পোস্ট, টেকিং দ্য রেসপন্সিবিলিটি। সন্দীপ ঘোষের বাঁচি আপনি পার পেতে পারবেন না। কেন? ইউ আর রেসপন্সিবল ফর সন্দীপ ঘোষ। আপনার হাতে তৈরি হয়েছে সন্দীপ ঘোষরা, আপনার হাতে তৈরি হচ্ছে ডাক্তার এসপি দাসরা, আপনার হাতে তৈরি হচ্ছে সুদীপ্ত রায়রা, আপনার হাতে তৈরি হচ্ছে নির্মল বাজিরা, আপনার হাতে তৈরি হচ্ছে শান্তনু সেনরা। ইউ আর রেসপন্সিবল। রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, এবং তার জন্য ছাত্র সমাজের কাছে আরেকবার অনুরোধ করছি, চলুন নবান্ন। আমরা কোনো সংঘাতে যাব না, সংঘর্ষে যাব না। যতক্ষণ না এই রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কুইটস ফ্রম আ পোস্ট, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াইটা জারি থাকুক। কেন বাংলাদেশ পারলে আমরা কেন পারি না? প্রশ্নটা রাখলাম।